আজকে এমন এক ছেলের গল্প বলবো যে নাকি 10 লাখ টাকা দিয়ে নিজের জন্য একটা নকল সার্টিফিকেট তৈরি করে আর তারপর সে বিশাল একটা কোম্পানিতে চাকরিও পেয়ে যায়, কিন্তু পরবর্তীতে ছেলেটা এমন এক ব্ল্যাকমেইলের শিকার হয় যার কারণে সে করো অথবা মরো এমন একটা দ্বারপ্রান্তে এসে পৌঁছায়। এমনই একটা কনসেপ্টের উপর 2025 সালে তামিল ভাষায় ড্রাগন নামের একটা সিনেমা মুক্তি পায়, আর আজকে সেই সিনেমার গল্পটাই বলবো। তাই চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পের শুরুতেই আমরা গল্পের নায়ক রাঘবকে দেখতে পাই। সে তার স্কুলের টপার। আজকে তার এইচএসসি ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছে, যেখানে সে 96% মার্কস পেয়ে আজকে খুব খুশি। কিন্তু এত বড় সাফল্যের মধ্যেও তার জীবনে একটা সমস্যা ছিল, যেটা হলো একটা মেয়ে, তার নাম অঞ্জনা। একদম ক্লাস 9 থেকেই অঞ্জনাকে রাঘব মনে মনে পছন্দ করে এসেছে, আর আজকে এই 96% নাম্বার পাওয়ার সুখে মত্ত হয়ে রাঘব অঞ্জনাকে তার মনের কথা সরাসরি জানিয়ে দেয়। সে তাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়, কিন্তু বেচারা এটা বুঝতে পারে না যে নম্বর ভালো পেলে হয়তো বা ক্লাসের শিক্ষকরা তার উপর খুশি হবে, কিন্তু মেয়েকে রাজি করানোর জন্য এটা কোনো কাজেই আসবে না, এটা তার মাথাতেই নেই। ফলে অঞ্জনা তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। রাঘব এর কারণ জানতে চাইলে অঞ্জনা বলে, তুমি ভালো ছেলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তোমার মতো ছেলেকে ভালোবাসাটা আমার পক্ষে সম্ভব না, ওই অনুযায়ী আমি খারাপ ছেলেকেই পছন্দ করি। কিন্তু এই শুনে রাঘব কিচ্ছু বুঝতে পারে না। তখন অঞ্জনা তাকে জানায়, দেখো তুমি সবকিছুতে ভয় পাও, পরীক্ষার মার্কস নিয়ে, অ্যাটেন্ডেন্স নিয়ে, সবকিছুতে তোমার মধ্যে একটা ভয় কাজ করে, কিন্তু আমাদের ক্লাসের রোমিও ছেলেটাকে দেখো, সে কত স্বাধীন, কিছুতে ভয় পায় না, আর একটা মেয়ে এমন পার্সোনালিটি খুব পছন্দ করে। আর আজকে অঞ্জনার মুখে এই কথাগুলো শুনে রাঘব একদম থ খেয়ে যায়। সে আজকে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় আর তার বন্ধুকে জানায়, আজ থেকে আমিও একটা খারাপ ছেলে হয়ে যাব, আমার নাম হবে ড্রাগন। মূলত এখান থেকেই শুরু হয় রাঘবের একটা নতুন যাত্রা। 96% নম্বরের ভিত্তিতে রাঘব ভর্তি হয় একটা নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজে। কলেজটা খুবই নামকরা, কারণ এখানে শুধুমাত্র সেই স্টুডেন্টরা চান্স পাবে যাদের নাম্বার 95%-এর উপরে। আর এত ভালো একটা কলেজে চান্স পাওয়ার পরেও রাঘব তার প্রতিজ্ঞার কথা ভুলে না যে তাকে একটা খারাপ ছেলে হতেই হবে, যার কারণে কলেজের পরবর্তী 4 বছরে সে এমন এমন সব কাজ করতে শুরু করে যেন নিজেকে সে লাফাঙ্গা ক্যাটাগরিতে রাখতে পারে। আর এখন সে তার ব্যাচের একদম শেষ বর্ষে এসে পৌঁছেছে। রাঘব এখন একদম পূর্ণাঙ্গ লাফাঙ্গা, এবং এতদিনে তার একটা গার্লফ্রেন্ডও হয়েছে, তার নাম কীর্তি। আর বর্তমানে তার লাফাঙ্গাগিরিতে সে এতটাই নামডাক কামিয়ে ফেলেছে যে কলেজের প্রিন্সিপাল পর্যন্ত নবাগত সকল শিক্ষার্থীদের প্রথম দিন থেকে কলেজ সম্পর্কে না বলে বরং বলতে শুরু করে, তোমরা যে কাউকে দেখে অনুপ্রাণিত হতে পারো, কিন্তু এই যে স্ক্রিনে দেখানো এই ছেলেটার মতো হতে যেও না। এরপর গল্পে দেখা যায় বছরের শুরুতে ফ্রেশারদের পার্টির আয়োজন হয়েছে, আর সেখানেও রাঘবের বন্ধুরা কোনো এক ছুতোয় কাদের সাথে যেন ঝগড়া শুরু করে, আর কয়েকজনকে মারধর করার পর সে বুঝতে পারে এবার তার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। তাই সে দৌড়াতে শুরু করে, পেছনের ছেলেগুলো তাকে মারার জন্য তাড়া করে। আর এর মাঝখানে চলে আসে তাদের প্রিন্সিপাল, যেখানে প্রিন্সিপালের গাড়ির গ্লাসটা রাঘব ভুল করে ভেঙে ফেলে, যার কারণে প্রিন্সিপাল রাঘবকে শাস্তি দিতে চাইলেও পুরো কলেজ প্রিন্সিপালের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। অবশেষে প্রিন্সিপাল সিদ্ধান্ত বদলান এবং রাঘবকে সাসপেন্ড না করে বরং দুটো শর্ত দেয়। প্রথমত, রাঘবকে কলেজে 100% উপস্থিতি বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, তাকে ইঞ্জিনিয়ারিং এর 48টি বিষয়ের ব্যাকলগ ক্লিয়ার করতে হবে, যেগুলো সে তার লাফাঙ্গাগিরির কারণে কমপ্লিট করতে পারেনি। কিন্তু রাঘব এই শর্ত মানতে অস্বীকার করে এবং একদম শেষ ব্যাচে এসে ইগো দেখিয়ে তার কলেজ ছেড়ে চলে যায়। এর ফলে তার ইঞ্জিনিয়ারিং এর লেখাপড়াটা অসম্পূর্ণই থেকে যায় এবং সে গ্র্যাজুয়েশন ডিগ্রিও পায় না। তবে এটা অবশ্য সত্য কথা যে রাঘব তার সময়কার খুবই ভালো স্টুডেন্ট ছিল। তারপর 2 বছর পরের দৃশ্য দেখা যায়। রাঘব 1 মাস আগে একটা চাকরিতে জয়েন করেছিল, তাই রেডি হয়ে শার্ট প্যান্ট পরে সে তো বাড়ি থেকে বের হয়, কিন্তু দেখা যায় সে অফিসে না গিয়ে বরং তার বন্ধুদের মেসে চলে যায়। সেখানে গিয়ে সে শার্ট প্যান্ট খুলে আলসামো করতে শুরু করে। মূলত রাঘব যেহেতু তার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেনি, তাই কোথাও সে চাকরিও পায়নি, কিন্তু বাড়িতে সে পরিবারকে ঠিকই মিথ্যা কথা বলে প্রতিদিন বন্ধুর বাসায় চলে আসে। আর প্রতিদিন সে তার প্রত্যেকটা বন্ধুদের থেকে অল্প অল্প করে টাকা নেয়, যেগুলো সে বাসায় দেখায়, বলে যে এগুলো তার আজকের কামাই। এমনকি বাসায় সেই টাকা দেওয়ার পর তার কিছুদিনের মাথায় আবারও প্রয়োজন দেখিয়ে সে টাকা ফেরত নিয়ে নেয় আর তার বন্ধুদেরকে ফেরত দিয়ে দেয়। এভাবেই সে তার বাসায় সবকিছু ম্যানেজ করে রেখেছে। সারাদিনে 10 থেকে 15টি সিগারেট না খেলে তার যেন হজমই হয় না কোনো কিছু। সারাদিন সিগারেট খায়, সন্ধ্যাবেলা সিগারেট কিনতে বাইরে বের হয়, আর বোর হলে মোবাইলে রিল দেখায় আর নিজেও রিল বানায়। এই হলো তার ডেইলি রুটিন। কিন্তু তার বাবা মা তার কিচ্ছু জানে না। একদিন কীর্তি রাঘবকে দেখা করার জন্য ডাকে। কীর্তি জানায় গতকাল তাকে একটা ছেলে বিয়ের জন্য দেখতে এসেছিল, সেও এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং ছেলেটাকে হ্যাঁ বলেছে। যা শুনে রাঘব রেগে ওঠে এবং কীর্তিকে দোষারোপ করে বলে, তুমি তো বলেছিলে তুমি আমায় ভালোবাসো, কিন্তু উত্তরে জানায়, হ্যাঁ কলেজের সময় আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু গ্র্যাজুয়েশন শেষ করার পর বুঝলাম যে বাস্তব জীবন অনেকটা কঠিন,
আর তুমি তো গ্র্যাজুয়েশনই শেষ করোনি, আমি কিভাবে তোমার বিষয়ে আমার পরিবারের সাথে কথা বলবো বলো তো। এই কথাগুলো বলে কীর্তি সেখান থেকে চলে যায়, যার কারণে রাঘব ভেঙে পড়ে এবং তার বন্ধুর কাছে গিয়ে কাঁদতে থাকে যে সব শেষ হয়ে গেছে রে। এরপর তার খারাপ অভ্যাসগুলো আরো বেড়ে যায়, সে প্রচুর সিগারেট ও মদ খেতে শুরু করে। একদিন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে তার ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটে। হাসপাতালে ড্রেসিং করার সময় ডাক্তার তাকে পরামর্শ দেয়, তুমি যদি নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ না দাও এবং মদ ছেড়ে না দাও তাহলে কিন্তু তোমার অবস্থা আরো খারাপ হবে। রাঘবের এই অবস্থা দেখে সেই ডক্টরও বুঝতে পারে যে অবশ্যই ছেলেটা কোনো মেয়ের কাছে ধোকা খেয়ে অবস্থার শিকার হয়েছে, যার কারণে ডক্টর তাকে সান্ত্বনা দেয়, যা হয়েছে সেগুলো ভুলে যাও আর নিজের জীবন নতুন করে শুরু করো। আর আজকে রাঘবের মনে ডাক্তারের কথাগুলো গভীরভাবে আঘাত করে। হাসপাতাল থেকে ফিরে রাঘব তার বন্ধুদের জিজ্ঞাসা করে, কিরে আমার জন্য কোথাও কি কোনো চাকরির ব্যবস্থা হবে না? বন্ধুরা জানায় ডিগ্রি না থাকার কারণে তার জন্য কাজ পাওয়া কঠিন। রাঘব তখন হতাশ হয়ে পড়ে, এখন সে কি করবে। এই সময় তার বন্ধুরা তার এক নতুন প্রতিবেশীর কথা জানায়, যার নাম গৌতম। তার সাথে কথা বললে নাকি একটা উপায় বের হতে পারে, যার পরবর্তীতে রাঘব গৌতমের সাথে বন্ধুত্ব বাড়াতে শুরু করে। আর একদিন গৌতম তাকে জানায়, আমি তোমার কথা জানি। রাঘব বলে, আমি একটা চাকরি চাই কিন্তু আমার ডিগ্রি নেই। তখন গৌতম জানায়, আরে আমারও তো ডিগ্রি ছিল না, এখনো নেই, এমনকি কলেজে আমার 28টা ব্যাকলগ ছিল। রাঘব এত অবাক হয়ে জানতে চায়, তাহলে তুমি চাকরি পেলে কিভাবে, তাও এত ভালো চাকরি? গৌতম তখন একটা কনসালটেন্সি কোম্পানির কথা বলে, যারা ভুয়া ডিগ্রি বানিয়ে ক্যান্ডিডেটকে চাকরি পেতে সাহায্য করে। গৌতমের পরামর্শে রাঘব সেখানে যায় এবং ম্যানেজারের সাথে কথা বলে। ম্যানেজার জানায়, আমরা তোমাকে ডিগ্রি দেব এবং চাকরিও পেতে সাহায্য করব, তবে তোমাকে আগে 10 লাখ টাকা দিতে হবে। প্রথমে রাঘব 10 লাখ টাকা শুনে হতবাক হয়, এতগুলো টাকা সে কোথা থেকে আনবে। কিন্তু এদিকে আবার তার চাকরিরও খুব প্রয়োজন ছিল, তাই সে 10 লাখ টাকা দিতে রাজি হয়। এরপর বাড়িতে গিয়ে সে জানায় যে আমি 1 লাখ টাকা মাসিক বেতনের চাকরি পেতে যাচ্ছি, কিন্তু এর জন্য আমাকে 10 লাখ টাকার সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। এই শুনে তার বাবা মা রাজি হন না, কারণ তাদের কাছে তো এত টাকা নেই। এতে রাঘব রেগে গিয়ে খাওয়া দাওয়া না করেই বাড়ি থেকে চলে যায়। তবে পরবর্তীতে রাঘবের বাবা মা তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে নিজেদের বাড়ি বন্ধক রেখে 10 লাখ টাকা ঋণ নিয়ে রাঘবকে দেন। রাঘব এই টাকা কোম্পানিকে দিয়ে দেয় এবং একটা ভুয়া ডিগ্রি অর্জন করে। পাশাপাশি সেই কোম্পানি তাকে একজন দক্ষ প্রার্থীও দেয়, যে তাকে চতুরতার সাথে ইন্টারভিউ ক্লিয়ার করতে সাহায্য করে। ফলে রাঘব মান্থলি 1.5 লাখ টাকার একটা চাকরি পেয়ে যায়। আনন্দে মেতে ওঠে সে। তবে সেই এজেন্সি তাকে বাহবা জানানোর পাশাপাশি তাকে বিষয়টা নিয়ে সচেতনও করে। ভুয়া ডিগ্রি দিয়ে সে চাকরিটা তো পেয়ে গিয়েছে, কিন্তু সেই চাকরিটা টিকে থাকবে নাকি এটা তার দক্ষতার উপর নির্ভর করে। রাঘব বিষয়টা বুঝতে পারে আর দিনরাত কঠোর পরিশ্রম করে চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে। এতে সে একসময় কোম্পানির সেরা কর্মচারীও হয়ে ওঠে। তার বেতন এখন মান্থলি 4 লাখ টাকা হয়ে গিয়েছে এবং কোম্পানির ম্যানেজারও তার কাজে সন্তুষ্ট। এমনই এক সময় একদিন রাঘবকে তার এক সুন্দরী কলিগ প্রপোজ করে, কিন্তু রাঘব তার প্রস্তাব রিজেক্ট করে দেয়, কারণ তার জীবনে পাওয়া অভিজ্ঞতা তাকে প্রেম ভালোবাসায় বিশ্বাস করতে বাধা দিচ্ছে। পরবর্তীতে রাঘব একটা নতুন বাড়ি ও গাড়িও কেনে এবং তার জীবনে আর কোনো সমস্যাই থাকে না। এদিকে তার বাবা মা তার জন্য পাত্রী খুঁজতে শুরু করে। বিয়ের বিষয়ে আলোচনা করতে রাঘব আর তার পুরো পরিবার পারশুরাম নামের এক আত্মীয়ের বাড়িতে যায়। সেখানে পারশুরাম রাঘবের এত ভালো চাকরি এবং স্টেবিলিটি সম্পর্কে জানতে পেরে তার খুব প্রশংসা করে। এরপর পারশুরাম তার মেয়ে পল্লবীর সাথে রাঘবের পরিচয় করিয়ে দেয়। প্রথম দেখাতেই রাঘব আর পল্লবী একে অপরকে পছন্দ করে। পল্লবী রাঘবকে জানায় যে সে আমেরিকা থেকে MBA সম্পন্ন করেছে, তার জীবনে ভালো একটা সময় সে ওখানেই কাটিয়েছে। পল্লবী রাঘবের সাথে একটা ডেটে যেতে চায়, যাতে তারা একে অপরকে ভালো মতো জানতে পারে, বুঝতে পারে। রাঘব এতে রাজি হয় এবং দুজনে একটা চমৎকার সময় কাটায়। আর তারপর থেকেই দেখা যায় তারা একে অপরকে বুঝতে শুরু করেছে, দুজনের বন্ধুত্ব ভালোই হচ্ছে এবং এখন দুজনে বিয়ের জন্য প্রস্তুত। পল্লবী তার পরিবারকে রাজি করায় এবং তাদের এঙ্গেজমেন্ট হয়। এরপর থেকে তাদের প্রেম শুরু। তারপর থেকে তারা প্রায় সব সময় ফোনে একে অপরের সাথে কথা বলে। একদিন রাঘব গাড়িতে বসে সিগারেট টানতে টানতে তার অফিসে যাচ্ছিল। সে সময় পল্লবী তাকে ভিডিও কল করে এবং রাঘবকে সিগারেট খাওয়া বন্ধ করতে বলে। রাঘব এক কথাতেই সেই সিগারেট গাড়ি থেকে ফেলে দেয়। এরপর অফিসে পৌঁছে রাঘব জানতে পারে তার নাকি আবারও প্রমোশন হয়েছে এবং এখন কোম্পানি নাকি তাকে তাদের নতুন শাখা পরিচালনার জন্য আমেরিকা পাঠাতে চায়। এই খবর শুনে রাঘব আনন্দে মেতে ওঠে। তবে ঠিক তখনই সেখানে তার অফিসে তার কলেজের সেই প্রিন্সিপাল মোহন সাহেব এসে উপস্থিত হন। আর তাকে দেখে রাঘব চমকে ওঠে, যার সাথে সাথে আমরা কিছুক্ষণ আগের ঘটনা আরো একবার দেখি। দেখা যায় পল্লবীর কথায় যখন রাঘব তার সিগারেট গাড়ি থেকে ফেলে দেয়, তখন সেটা পাশে থাকা তার প্রিন্সিপালের গাড়ির জানালা দিয়ে তার ওপর এসে পড়ে। মোহন রাঘবকে দেখে চিনতে পারে এবং তার পিছু করতে শুরু করে। এক পর্যায়ে তিনি রাঘবের কোম্পানিতে পৌঁছায়। রাঘব তাকে সামনে দেখে ভয় পেয়ে যায়। তার আশঙ্কা যে প্রিন্সিপাল যদি তার সবকিছু ফাঁস করে দেয় যে সে তার ইঞ্জিনিয়ারিং শেষ করেনি, বরং এখানে একটা ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছে, তাহলে কিন্তু ব্যাপারটা
খুবই খারাপ হয়ে যাবে। তাই রাঘব তার প্রিন্সিপালকে একান্তে নিয়ে গিয়ে বলে, স্যার দয়া করে আমার সত্যটা কাউকে বলবেন না, তা না হলে আমার সব শেষ হয়ে যাবে। প্রিন্সিপালও রাঘবের কথা বুঝতে পারেন এবং তাকে আরো একটা শর্ত দেন, সে কাউকে কোনো কিছুই বলবে না, কিন্তু তার বদলে রাঘবকে কলেজে ফিরে তার অসম্পূর্ণ 48টি ব্যাক ক্লিয়ার করতে হবে এবং তার ডিগ্রি নিয়ে আসতে হবে। কিন্তু রাঘব সরাসরি তার এই প্রস্তাব না করে দেয়, স্যার আমার কাছে এত সময় নেই, আমি শীঘ্রই পরশুরামের মেয়ে পল্লবীকে বিয়ে করতে যাচ্ছি, তাই আমার কোনোভাবেই সময় দেওয়া হবে না। আর এই কথা শুনে প্রিন্সিপাল রাঘবকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। তিনি বলেন, যদি তুমি পড়াশোনা সম্পূর্ণ না করো তবে আমি পরশুরামকে সব বলে দেব। এই কথা জানার পর রাঘব অনিচ্ছা সত্ত্বেও প্রিন্সিপালের কথা মেনে নিতে বাধ্য হয়। এরপর সে তার বিয়ের অজুহাতে কোম্পানি থেকে 3 মাসের ছুটি নেয়। পাশাপাশি পল্লবীর পরিবারকেও সে জানায় যে সে 3 মাসের জন্য মুম্বাইতে চাকরি ট্রেনিং এ যাচ্ছে। প্রস্তুতি সম্পূর্ণ করে রাঘব 3 মাসের জন্য কলেজে ফিরে যায়। প্রিন্সিপাল তাকে পুরো কলেজ ঘুরিয়ে দেখানোর পর ক্লাসে বসায়। ক্লাসে থাকা সবাই অবাক হয়ে তাকে দেখে, সবাই ফিস ফিস করে বলতে শুরু করে, আরে এটা তো ড্রাগন না? রাঘব প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে, সবাই আমাকে চিনল কিভাবে স্যার? প্রিন্সিপাল হাসতে হাসতে বলেন, আরে প্রতি বছর আমি তোমার ছবি এদেরকে দেখাই আর বলি যে আর যাই হও এর মতো হইও না। ক্লাসে রাঘব এক ছাত্রের সঙ্গে দেখা করে যে তাকে দেখে খুব খুশি হয়। এই ছাত্রটা তাকে দেখে খুবই অনুপ্রাণিত, সে নিজের নাম রেখেছে ছোট ড্রাগন। কিন্তু রাঘব এখন এইসব নিয়ে আগ্রহী নয়। রাঘব তার এজেন্সির লোকজনকে ফোন করে ব্যাক ক্লিয়ার করার কোনো সহজ উপায় সম্পর্কে জানতে চায়, তবে তারা জানায় যে এর কোনো সহজ উপায় নেই, তোমাকেই সব করতে হবে। এইসব কথায় রাঘব আবারও চিন্তিত হয়ে পড়ে। এরপর সে পড়াশোনা শুরু করে। এই সময়তেই ক্লাসে তাদের একটা নতুন লেকচারার আসে, যে আর কেউ নয় বরং কীর্তি। কীর্তিকে দেখে রাঘব হতবাক হয়, কীর্তিও তাকে দেখে অবাক হয় আর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রাঘব তাকে পুরোপুরি উপেক্ষা করে। একদিন কীর্তি রাঘবকে থামিয়ে তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, তবে আমি তোমাকে সাহায্য করতে চাই এবং আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। কীর্তি তাকে প্রতিশ্রুতি দেয় যে সে রাঘবের জন্য পরীক্ষার নোট তৈরি করে দেবে, যা পরে রাঘব অবশ্যই পাশ করবে। কীর্তির এই কথায় রাঘব বুঝতে পারে কীর্তি তার ভুল বুঝেছে এবং সত্যি তাকে সাহায্য করতে চায়, তাই সে তার প্রতি রাগ কমিয়ে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করে। এরপর দেখা যায় রাঘব কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে শুরু করেছে, আর এভাবেই সময় যেতে যেতে তার পরীক্ষার সময় এসে যায় এবং রাঘব একের পর এক পেপার খুবই ভালো মতো দিচ্ছে। ধীরে ধীরে সে সব ব্যাক ক্লিয়ার করে ফেলে। এখন তার শুধুমাত্র একটাই পরীক্ষা বাকি, যেটা তাকে আগামীকাল দিতে হবে। রাঘব তারই প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন কীর্তি সেই রাতে তার জন্য একটা কেক নিয়ে আসে। আসলে আজকে রাঘবের জন্মদিন ছিল। রাঘব খুব খুশি হয়, কিন্তু তখনই রাঘবের হবু বউ পল্লবী তাকে কল করে, জানায় যে সে মুম্বাইতে এসেছে রাঘবের জন্মদিনের সারপ্রাইজ দিতে। যা শুনে রাঘব আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবে যদি পল্লবী এখানে আসে তাহলে সে জেনে যাবে রাঘব কোম্পানির কাজের নামে এখানে তার লেখাপড়া শেষ করতে এসেছে, তাই রাঘব মিথ্যা বলে। পল্লবীকে জানায় যে আরে আমিও তো তোমাকে সারপ্রাইজ দিতে মুম্বাই থেকে হায়দ্রাবাদ এসেছি। যা শুনে পল্লবী উত্তরে বলে, আহা তাহলে এক কাজ করো, তুমি এয়ারপোর্টে অপেক্ষা করো, আমি পরের ফ্লাইটে হায়দ্রাবাদ ফিরে আসছি। এই কথা শুনে রাঘব কিচ্ছু বুঝতে পারে না যে এখন তার কি করা উচিত, তাই সে তার জুনিয়র ছোট ড্রাগনকে নিয়ে কীর্তির গাড়ি নিয়ে হায়দ্রাবাদের দিকে রওনা হয় এবং সময় মতো পল্লবীর আগেই সে হায়দ্রাবাদ পৌঁছে যায়। সেখানে পল্লবীর সাথে দেখা করে সে, কিন্তু এতে করে রাঘব খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এরপর রাঘব পল্লবীকে বিদায় জানিয়ে পরদিন সকালে তার কলেজে পরীক্ষা দিতে আসে, কিন্তু সারা রাত সে ঘুমাতে পারেনি। কীর্তির কাছেও সে ক্ষমা চায়, কীর্তিকে সে ধন্যবাদও জানায় এবং পরীক্ষার হলে যায়। শেষ পরীক্ষাটা দিতে গিয়ে রাঘব খুব ক্লান্ত ছিল এবং তার খুব ঘুম পাচ্ছিল, কারণ সারা রাত সে গাড়ি চালিয়ে আবার ফিরত এসেছে। ক্লান্তির কারণে সে অনেকগুলো উত্তর জানা থাকা সত্ত্বেও ঠিকঠাক লিখতে পারেনি, তবে সে তার পরীক্ষা পার করে ফেলে। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। দেখা যায় যেই গৌতমকে দেখে তার সাজেশন অনুযায়ী সে ভুয়া সার্টিফিকেট বানিয়েছিল, সেই গৌতমের বাড়িতে পুলিশ এসেছে আর তার ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করার বিষয়টা ধরা পড়ে গিয়েছে, আর এখন তার জেলের ভাত খেতে হবে। আর অপরদিকে এই খবর দেখে রাঘবের কোম্পানির বস এবার তার সকল কর্মচারীদের ডিগ্রি যাচাই করতে শুরু করে, যেখানে পরবর্তীতে তিনি রাঘবকে ডাকেন এবং রাঘবের ডিগ্রি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। রাঘব তার কলেজের নাম জানায়, সেই শুনে বস তার কলেজের অধ্যাপককে কল করেন এবং জিজ্ঞাসা করেন রাঘবকে আপনাদের কলেজ থেকে লেখাপড়া করেছে এবং ডিগ্রি নিয়েছে। প্রথমে প্রিন্সিপাল সব সত্য কথা বলতেই যাচ্ছিলেন যে রাঘব তাদের কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট না করেই চলে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই রাঘবের সেই ব্যাক পেপারের রেজাল্ট চলে আসে, যাতে এবার সে সবগুলোতেই পাশ করেছে। তাই প্রিন্সিপাল রাঘবের বসকে সত্য কথা না বলে বরং তার বর্তমান রেজাল্টের উপর ভিত্তি করে বলে দেয়, হ্যাঁ রাঘব আমাদের কলেজ থেকেই পাশ করেছিল। যা জানতে পেরে রাঘব স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর তার পরবর্তীতে রাঘব তার প্রিন্সিপালকে বিয়ের কার্ড দিয়ে আসে আর তাকে ধন্যবাদ জানায়, যেখানে প্রিন্সিপাল খুব খুশি হন, কারণ রাঘব সত্যি কঠোর পরিশ্রম করেছে। তবে একদিন রাঘব তার সেই জুনিয়র ছোট ড্রাগনকে খুবই আতঙ্কিত দেখতে পায়। সে জিজ্ঞাসা করে, তুমি এত সিরিয়াস কেন? ছোট ড্রাগন জানায় যে তার এক বন্ধু নাকি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। এই শুনে রাঘব ছোট ড্রাগনকে সাথে নিয়ে তার বন্ধুর কাছে পৌঁছায়। বন্ধু জানায়, আমি সব পরীক্ষায় পাশ করেছি, শুধু একটা পরীক্ষা বাদে। আমার মনে হয় আমার উত্তরপত্র অন্য কারো সাথে বদলে গেছে,
এখন কর্তৃপক্ষ সেটা মানতেই চাইছে না। আমার আর্থিক অবস্থা খুব খারাপ এবং আমার কাছে আমার পরীক্ষা দেওয়ার মতো সময়ও নেই। এই কথা শুনে রাঘব সেই ছেলের উত্তরপত্র দেখে বুঝতে পারে যে এটা ওই ছেলের নয়, বরং রাঘবের নিজের আনসার শিট। ফ্ল্যাশব্যাক সিনে দেখা যায় শেষ পরীক্ষার দিন রাঘব জানতো তার পরীক্ষা ভালো হয়নি এবং সে ফেল করবে, তাই সে ওই দিন তার এজেন্সিকে কল করেছিল এবং তাদের কাছে এই বিষয়টা নিয়ে সাহায্য চেয়েছিল, যার কারণে এজেন্সি রাঘবের কলেজে কোনো এক দুর্নীতিপরায়ণ কাউকে খবর দেয় আর সেখানে রাঘবের উত্তরপত্র বদলে দেওয়া হয় ওই ছেলের সাথে। ফলে রাঘব পাশ করে এবং এই ছেলেটা ফেল করে। আর এই বিষয়টা বুঝতে পেরে এবার রাঘব নিজেকে আর ক্ষমা করতে পারে না। তার মনে খালি একটা কথাই চলছে যে তার সেদিনকার সিদ্ধান্তের কারণে আজকে একটা ছেলে তার নিজের জীবন দিতে চলেছিল। সবকিছু এরপর ঠিকঠাক মতোই যেতে শুরু করে, কিন্তু রাঘব সবসময় হতাশ হয়ে থাকে। রাতে সে ঠিক মতো ঘুমাতে পারে না, তার বিবেক জাগ্রত হয়, কারণ তার কারণে একটা ছেলের ক্যারিয়ার নষ্ট হয়েছে। পরে রাঘবের বিয়ের দিন চলে আসে, তবে সে ওখানেও চুপচাপ থাকে। আর এক সময় বিয়ের আসরে সে উঠে গিয়ে এবার সবকিছু সত্য বলতে শুরু করে। সে প্রিন্সিপালের কাছে গিয়ে সমস্ত সত্য প্রকাশ করে। সে বলে, আমি শেষ পেপারের দিন জালিয়াতি করেছি, এ কারণে একটা ছেলে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছে। আমাকে ক্ষমা করুন, আমি চাই বিষয়টা নিয়ে আপনি তদন্ত করুন আর ছেলেটাকে আপনি ন্যায় বিচার পাইয়ে দিন। আমাকে যা শাস্তি দেওয়ার দিন, তবে দয়া করে সেই ছেলেটাকে পাশ করান, না হলে আমি শান্তি পাবো না। রাঘব তার বসকেও জানায় যে সে ভুয়া ডকুমেন্ট দিয়ে চাকরি পেয়েছে। একই সাথে সে পল্লবীকেও বলে, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ঠকাতে চাই না এবং মিথ্যার জোর দিয়ে তোমাকে বিয়ে করতে চাই না। সব সত্য প্রকাশ হয়, সবাই হতবাক হয়। তারপর এই অপরাধে রাঘবকে অ্যারেস্ট করা হয় আর এখান থেকেই পার হয়ে যায় কয়েকটা বছর। তবে এক দৃশ্যে দেখা যায় কলেজের প্রিন্সিপাল প্রত্যেকবারের মতো এবারও রাঘবের ছবি দেখিয়ে সকল ছাত্রদেরকে কিছু কথা বলছে, কিন্তু এবার সে রাঘবের বদনাম নয় বরং তার প্রশংসা করছেন। কীর্তি সেখানে উপস্থিত ছিল, সে রাঘবের এই সাহসিকতা দেখে গর্বিত হয়। অন্যদিকে জেল থেকে মুক্তি পেয়ে রাঘব তার পুরনো বাড়িতে ফিরে যায়, কারণ সেই ঘটনায় তার সবকিছু বদলে গিয়েছে। তার নতুন কেনা সেই বাড়ির ইএমআই সে এত বছর ধরে দিতে পারেনি। রাঘব তার বাবার কাছে ক্ষমা চেয়ে বলে, বাবা আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো। তার বাবা উত্তরে বলেন, যখন আমি তোর মতো ছিলাম তখন একদিন এক দৌড় প্রতিযোগিতায় আমার বন্ধু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর থেকে আমার বিশ্বাস যেন কেমন ভেঙে গিয়েছিল। আমি কখনো কাছের কাউকে বিশ্বাস করতে পারতাম না, কিন্তু যখন তোকে আমি দেখলাম যেখানে তুই তোর বিয়ের দিন সবার সামনে ভুল স্বীকার করেছিলি, তখন বুঝলাম তুই ভুল মানুষ নোস। আমিও কেমন যেন নিজের ভেতরে এক আলাদা সাহস খুঁজে পেলাম, যেটা হলো সত্য বলার সাহস। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় রাঘব পুনরায় ইঞ্জিনিয়ারিং শুরু করেছে। বর্তমানে সে পার্ট টাইম চাকরি করে, পাশাপাশি তার লেখাপড়া করে এবং জীবনে সফল হওয়ার পথে সে এগিয়ে যাচ্ছে। আর এখানেই শেষ হলো আজকের এই গল্পটা। আসলে একটা কথা আছে যে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, তাই কোনো কিছুতে ব্যর্থ হওয়াটাকে ভয় করবেন না, বরং আপনি এটা ভাববেন যে ব্যর্থতাই আপনাকে ম্যাচিউর করে তুলছে, আপনাকে নতুন নতুন অভিজ্ঞতার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, যেমনটা হয়েছে রাঘবের সাথে। অবশ্য গল্পের একদম শেষ পর্যায়ে এসে সে তার অর্জন করা প্রায় সবকিছু হারিয়ে ফেলেছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে দীর্ঘ একটা সময় যাবৎ সে দীর্ঘ একটা অভিজ্ঞতা অর্জন করেছে, আর সেই অভিজ্ঞতার জোরে তাকে ওই ধাপগুলো সুন্দর মতো পার করতে তেমন একটা কষ্ট করতে হবে না। এর বাইরে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, ভালো লাগলে লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি এই যে স্ক্রিনে আরো একটা গল্প ভেসে উঠেছে, যেখানে বিয়ের একমাত্র শর্ত হলো তাদের নিজেদের মোবাইল ফোনটাকে একদিনের জন্য অদল বদল করতে হবে, আর তারপর এত বড় একটা ঝামেলা পেকে যায়